আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। আয়কর বিষয়ক নিয়মিত আলোচনায় আমাদের যথারীতি আজকের অতিথি জনাব বিজ্ঞ আইনজীবী জনাব মোহাম্মদ আদনান, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আয়কর অডিট। আমরা আয়কর অডিট নিয়ে অনেক ভীত, বিশেষ করে করদাতারা। আয়কর অফিসের বিভিন্ন চিঠি পেলে তারা ভীত হয়ে যায়। তো আজকে আমাদের আলোচনার বিষয় সেজন্য রাখা হয়েছে আয়কর অডিট ভীতি কিভাবে দূর করা যায় সেজন্য। আমরা ইতিমধ্যে জানতে পারি যে ২০২৩-২৪ অর্থ বছরের আয়কর অডিটের জন্য প্রথম পর্যায়ে ১৫,০০০, তারপরে হচ্ছে ৭২,০০০, এবং সর্বশেষ আমরা হয়তোবা ২-৩ দিন আগে একটা হচ্ছে ৫,০১৮টি জি, আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়েছেন। আচ্ছা, আমাদের ২৩-২৪ অর্থ বছরে আবারও কি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হতে পারে? ধন্যবাদ আপনাকে। এই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ২৩-২৪ মূলত হচ্ছে করবর্ষ। আমাদের এখানে প্রথম বিষয় হচ্ছে করবর্ষ আর অর্থ বছরের মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা কি? ২২-২৩ হচ্ছে অর্থ বছর, আর ২৩-২৪ হচ্ছে কর বছর। এখন যে রিটার্নগুলা অডিটে অডিটাপতিতে উপস্থাপিত হয়েছে ওগুলো হচ্ছে ২৩-২৪ করবর্ষের, তার মানে ২২-২৩ অর্থ বছরের। এখন অডিটের যে প্রসেস, অডিটের ধারা হচ্ছে ১৮২। ১৮২ ৮-এ, বর্তমান আইনে ১৮২ ধারা ১৮২ উপধারা হচ্ছে ৮ একটা কথা বলা আছে, একটা টাইমের ইস্যু আছে। টাইমটা কি? ওখানে বলা আছে যেই করবর্ষে রিটার্ন অথবা সংশোধিত রিটার্ন দাখিল করা হবে ওই করবর্ষের পরবর্তী ২ করবর্ষের মধ্যেই আপনার কি করতে হবে? অডিটে উপস্থাপিত অথবা অনুমোদন হতে হবে। তাহলে ২৩-২৪ করবর্ষের যে সমস্ত রিটার্নগুলো দাখিল করা হয়েছে এগুলা ২৪-২৫, ২৫-২৬ দুইটা করবর্ষ শেষ, গত ৩০ জুন ২ করবর্ষ শেষ। তাহলে নতুন করে ২৩, মানে এই আইন, বর্তমান আইন অনুযায়ী নতুন করে ২৩-২৪ করবর্ষের আর অডিটে উপস্থাপিত হওয়ার সম্ভাবনা নাই। ধন্যবাদ আপনাকে। তার মানে হচ্ছে আমরা জানতে পারলাম যে ২০২৩-২৪ করবর্ষে যে রিটার্নগুলো অডিটের জন্য নির্বাচিত হয়েছে সেগুলোই থাকবে। নতুন করে আইন অনুযায়ী, বর্তমান আইন অনুযায়ী নতুন করে ২৩-২৪ করবর্ষের রিটার্ন নতুন করে অডিটে আনার কোনো সুযোগ নাই। সুযোগ নাই। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের অনেকেই এই যে আয়কর নথিগুলা অডিটের জন্য নির্বাচিত হয়েছে, প্রত্যেক করদাতাকে কর অফিস আবার চিঠি দিয়ে অবহিতকরণ করা হচ্ছে। পরবর্তীতে কি কি ফাইন্ডিংস সেখানে বের করা হচ্ছে, তার জন্য জবাব চাওয়া হচ্ছে। তো একজন আয়কর করদাতার যখন আয়কর অফিস থেকে এই ধরনের চিঠি যাবে, অডিটের আপত্তি সম্বলিত অথবা অবহিতকরণ চিঠি যাবে, তখন একজন করদাতার করণীয়টা কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা একজন করদাতার আসলে এই বিষয়ে জানা উচিত। অডিট, যে কোনো ফাইল অডিটে উপস্থাপিত হতে পারে, এখানে ভয় পাওয়ার কোনো ইস্যু নাই। এটাকে আপনাকে জাস্ট চিন্তা করতে হবে, আমরা যারা করদাতা যখন রিটার্ন জমা দিই, দিয়ে আমাদের আইনগত প্রাইমারি দায়িত্ব পালন করি, আমরা পালন করার, তার মানে কি, আমরা পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছি, এখন পরীক্ষকের উচিত হচ্ছে খাতাটা, ওনারা কি করবেন, খাতা কাটবেন। এখানে নতুন ভয় পাওয়ার কোনো দরকার নেই। যারা আমাদের এখানে মোটামুটি সব করদাতাই আসলে ওনার আয় ব্যয় হিসাব আইন অনুযায়ী সুন্দর মতো যদি ওনারা দিয়ে থাকেন, তাহলে অডিটে পড়লে ওনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনাকে প্রথমে যেটা করতে হবে, প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা অবশ্যই আপনাকে কর অফিসকে সহযোগিতা করতে হবে। ওনাদের কাছে কি অডিটে উপস্থাপিত হয়েছে, আপনার বরাবর নোটিশ পাঠাবে, অবহিতকরণ করবে। অবহিতকরণ করার পরে আপনার কাজ কি? আপনার কাজ আপনার রিটার্নের সপক্ষে প্রয়োজনীয় ব্যাখ্যা দাখিল করবেন, তথ্যপত্র উপস্থাপন করবেন। তাহলে এই জায়গায় বেশিরভাগ করদাতা কিছু জিনিস ভুল করে। এখানে একটা প্রিপারেশনের ইস্যু আছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ প্রস্তুত হয়ে প্রিপারেশন নিয়ে এই যে চিঠি
এই চিঠির উত্তর ব্যাখ্যাগুলো দিবেন। প্রিপারেশনটা কিভাবে নেবেন? আপনি নিজে নিজে নিতে পারলে তো ভালো, অথবা আপনার সংশ্লিষ্ট মানে আপনার যেই যদি অভিজ্ঞ কর্মী, অভিজ্ঞ কোনো আইনজীবী, ওনাদের সহযোগিতা নিতে পারবেন। আপনারা কি করবেন? প্রথম বিষয়, চিঠি পেয়েছেন, চিঠি পাওয়ার পরে আপনি যখন অবহিত হবেন যে আমার ফাইল অডিটের জন্য সিলেক্টেড হয়েছে, আপনারা আপনার এই যেই কর্মসূচিটা অডিটে পড়েছে ওইটা সহ বিগত 5 বছরের রিটার্ন নিয়ে আপনারা প্রথমে নিজে অথবা অভিজ্ঞ আইনজীবীর সাথে আপনারা বসবেন। বসার পরে নিজের দুর্বলতাগুলো, নিজের ফাইন্ডিংস বের করবেন। বের করার পরে এগুলোর আইনগত ব্যাখ্যাগুলো রেডি করতে হবে। আইনগত ব্যাখ্যা এমনভাবে রেডি করবেন যাতে সন্তোষজনক ব্যাখ্যা হয়। হ্যাঁ, তথ্যপত্র সব রেডি করে পূর্ণাঙ্গ প্রস্তুত নিয়ে তারপর আপনারা কর অফিসে যাবেন, শুনানির সময় কর অফিসে যাবেন এবং লিখিত আকারে ব্যাখ্যা জমা দেওয়ার চেষ্টা করবেন। লিখিত আকারে ব্যাখ্যা জমা দেওয়ার পরে আপনাদের প্রাথমিক দায় দায়িত্ব শেষ হবে। অডিট নির্দেশনায় কিন্তু বলাই আছে, করদাতার কাছ থেকে যখন লিখিত ব্যাখ্যা পাওয়া যাবে তখন ওই লিখিত ব্যাখ্যাকে বিচার বিশ্লেষণ করেই অডিট আপত্তি থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ আছে। আর অপ্রস্তুত অবস্থায় ভুলভাল ব্যাখ্যা নিয়ে যদি হাজির হন আপনারা, ভুল ব্যাখ্যা নিয়ে যেটা আইনের সাথে সংশ্লিষ্ট নয়, তখন আসলে কর অফিসেরও করার কিছু থাকবে না। হ্যাঁ, বাধ্য হবে কর অফিস আপনার ব্যাখ্যার উপর ভিত্তি করে অ্যাসেসমেন্ট করতে। সো আপনার ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই প্রস্তুতি নিয়ে, প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে, এই যথাযথ শুনানির যে তারিখ থাকবে ওই তারিখে লিখিত ব্যাখ্যা, যৌক্তিক ব্যাখ্যা, হ্যাঁ, এই ব্যাখ্যাটা লেখার সময় অবশ্যই খুব সাবধান থাকতে হবে। এমনভাবে ব্যাখ্যাটা লিখবেন যাতে কর অফিসার বুঝতে সুবিধা হয় এবং সহজে জিনিসগুলো মেনে নিতে পারেন। তাহলে আপনার এর পরবর্তীতে আর কোনো কাজ থাকবে না। কর অফিসারই এই বিষয়টা প্রসেস করে অডিট থেকে অব্যাহতি দেওয়ার একটা ব্যবস্থা করবেন। কর অফিসার যদি ওই ক্ষেত্রে ওই জবাবের ভিত্তিতে অব্যাহতি না দেন, হ্যাঁ, যদি পরবর্তী কার্যক্রমে চলে যান, সেক্ষেত্রে কি হতে পারে? পরবর্তী কার্যক্রমে চলে যেতে হলে উনি দুইটা ভাবে যেতে পারে। যদি আপনার ব্যাখ্যাটা পছন্দ না হয়, আপনাকে ওনার ফাইন্ডিংস নিয়ে পুনরায় কি ব্যাখ্যা দেওয়ার সুযোগ দিবেন। এই ব্যাখ্যা দেওয়ার সুযোগে ওনার ফাইন্ডিংস এর উপর ভিত্তি করে আপনার উচিত প্রয়োজনীয় ব্যাখ্যা, সাপোর্টিং ডকুমেন্টস এগুলো চাইতে পারে। এগুলো যদি প্রপারলি দিতে পারেন উনি এগুলো মানতে বাধ্য। আর যদি এগুলো না দিয়ে আপনি যদি দূরে থাকেন বা অন্য কোনো উপায় অবলম্বন করার চেষ্টা করেন, তাহলে উনি করতে পারবে কি 183 অথবা 184 আপনার কর নির্ধারণের ব্যবস্থা গ্রহণ করবেন। হ্যাঁ, তো আমার মনে হয় প্রত্যেকটা শুনানিতে অংশগ্রহণ করা উচিত এবং সংশ্লিষ্ট সার্কেলের অফিসারের যে মানে যে ডিমান্ডগুলো আছে, অফিসিয়াল যে ডিমান্ড, যে সমস্ত কাগজপত্র অথবা যে সমস্ত ব্যাখ্যা উনি চাই, হ্যাঁ, এভাবে ব্যাখ্যাগুলো দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। আশা করি এভাবে প্রতিনিয়ত আমরা কাজ করছি এবং জিনিসগুলো খুবই ইজি, খুব সহজে জিনিসগুলো শেষ করা যায়। হ্যাঁ, এখানে যদি রিটার্ন ভুল থাকে, রিটার্নে যদি কোনো গ্যাপ থাকে, এই গ্যাপগুলো আমরা প্রয়োজনে রিভাইজ রিটার্নের সুযোগ নিয়ে আমরা রিভাইজ রিটার্ন দেওয়ার মাধ্যমে গ্যাপগুলো ফিল আপ করার চেষ্টা করব। আমাদের ট্যাক্সের যদি কোনো গ্যাপ থাকে, হ্যাঁ, করদাতা ওই ট্যাক্স। আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে যে মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আপনার এক্ষেত্রে করদাতার ব্যাখ্যা অনেক সময় ডিসিটি বা উপকর কমিশনের পছন্দ না হইতে পারে এবং সে একটা জাজমেন্টে চলে গেল। হ্যাঁ, সেক্ষেত্রে করদাতার এই জাজমেন্টটা পছন্দ হলো না, সেক্ষেত্রে একজন করদাতার পরবর্তী করণীয়টা কি হবে? এটা একটা সুন্দর প্রশ্ন করছেন। আসলে পছন্দ, আমার প্রথম বিষয় হচ্ছে পছন্দ হবে না কেন? ব্যাখ্যাটা আপনি আইন মেনে ব্যাখ্যা দিবেন, ব্যাখ্যার এগেনস্টে, হ্যাঁ, যদি প্রপার এভিডেন্স থাকে তাহলে কর অফিসার অবশ্যই আপনার ব্যাখ্যা মেনে নেবে, মানতে বাধ্য। এরপরও যদি আপনি মনে করেন এই ক্ষেত্রে আপনি যদি সংক্ষুব্ধ হন, তাহলে আপনার কর অফিসারের এই আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের সুযোগ আছে। আপনাকে যেই ডিমান্ডটা করবে এই ডিমান্ডের ফার্স্ট আপিলের ক্ষেত্রে আপনার 1% কর পরিশোধ পূর্বক আপনাকে
আপিল দায়ের করেন। আপিল দায়ের করার সুযোগ আছে। আপনার যেই বক্তব্যগুলা কর অফিসার পছন্দ করে নাই, আপনি ফার্স্ট আপিলে এই বিষয়গুলা উপস্থাপন করে ওখান থেকে আপনি রিলিফ পেতে পারেন। আচ্ছা, তারপর ফার্স্ট আপিল তো করলাম। জি। ফার্স্ট আপিল করদাতা করলো, করার পরে সেখানে তার যে আশানুরূপ যে ফলাফল, জি। করদাতার আশানুরূপ যে ফলাফল হুম। সে অর্জিত হলো না। হুম। সেক্ষেত্রে করদাতার কি আর কোনো কিছু করণীয় আচ্ছা, আছে? আপনার ফার্স্ট আপিল পছন্দ না করলে সেকেন্ড আপিল আছে, যেটাকে আমরা ট্রাইব্যুনালে যেতে পারেন। ট্রাইব্যুনালে আপনার বিষয়গুলা ব্যাখ্যা করতে পারেন। হ্যাঁ, ট্রাইব্যুনালের ইস্যুও যদি আশা করি ট্রাইব্যুনালে কি মানে আপনার হচ্ছে করের কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে বা ট্রেজারিতে জমা দিতে হবে? যে ফার্স্ট আপিলে যে ট্যাক্সটা বহাল থাকলো। জি, এখানে আপনার এখানে 3% ডিপোজিট করতে হবে। আপনার যেই কর দাবি 3% আপনার ট্রাইব্যুনালের আপিল দায়ের ক্ষেত্রে জমা দিতে হবে। জমা দিয়ে আপনার কি করতে হবে, আপনি ন্যায় বিচার চাইতে পারেন। এরপরে আমার হচ্ছে ট্রাইব্যুনালের যে রায়, রায় দেওয়ার পরে রায়ে সেক্ষেত্রেও যদি করদাতার পক্ষে বা করদাতার মনোপুত না হয়, অথবা করদাতা তারপর যদি সংক্ষুব্ধ থাকে তার রায়ের উপর, তবে তার কি আর কোনো জায়গায় যাওয়ার সুযোগ আছে? এখানে মানে পছন্দ না হয়, পছন্দ না হওয়ার পিছনে প্রথম বিষয় হচ্ছে পছন্দ অপছন্দের বিষয় না, আইনি বেআইনির বিষয়। জি। করদাতার পছন্দ হচ্ছে না, একটার পর একটা আপিল করবে, ট্রাইব্যুনাল করবে। আপনার দেখতে হবে আপনার এখানে আইনি কোনো বেআইনি কোনো কর্মকাণ্ড সংঘটিত হয়েছে কিনা, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে কিনা। এই সমস্ত বিষয়গুলো ট্রাইব্যুনাল পর্যন্ত এই বিষয়গুলো দেখা হয়। আর রেফারেন্স কেসের ক্ষেত্রে আইনের বিষয়ের ক্ষেত্রে, জি, আইনি বিষয়গুলোর ক্ষেত্রে আপনারা চাইলে হাইকোর্টে রেফারেন্স আপিল দায়ের করতে পারেন। এই ক্ষেত্রে অবশ্যই যেই আপনার কর দাবির 10% আপনার কি করতে হবে, ট্রেজারিতে জমা দিতে হবে। একটা বিষয় আমরা জানতে পারলাম, মানে বুঝতে পারলাম যে বিষয়টা হচ্ছে যে আপনি প্রথম থেকে একজন করদাতা যদি তার যে অডিটের আপত্তিগুলো পুঙ্খানুপুঙ্খ জবাব দিতে পারে এবং সাপোর্টিং ডকুমেন্ট দিতে পারে, তবে এটা সার্কেলেই শেষ করা সম্ভব। এবং অবশ্যই এক্ষেত্রে যদি কোনো লেকিংস থাকে অথবা তিনি যদি তার পূর্ণাঙ্গ জবাবটা না দিতে পারেন, জি, সেক্ষেত্রে তার সংক্ষুব্ধ হওয়ার সুযোগ থাকে বা সুযোগ মানে সংক্ষুব্ধ হতে পারে। জি, তবে এই ক্ষেত্রে একজন ভালো বা নিজে যদি বোঝেন, আইন সম্পর্কে ধারণা থাকে, তবে নিজেই যদি এটা জবাব দিতে পারেন সেটা ভালো। আর এক্ষেত্রে যদি তিনি এই বিষয়টা না বোঝেন, একজন বিজ্ঞ লয়ারের কাছে গিয়ে জবাবটা দিতে পারলেই সম্ভবত এটা ভালো হয়, আপনার বক্তব্য অনুযায়ী। জি। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের এই আলোচনা চলমান থাকবে। ইনশাআল্লাহ সামনের পর্বে আবার আপনার সাথে দেখা হবে। আসসালামু আপনাকে আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।